প্রিয় দর্শক, সালাম ও শুভেচ্ছা সকলের জন্য। আজকে আমরা এক্সপ্লেইন করব নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত কস্তাও সিনেমাটি, যেটি নির্মিত হয়েছে একজন কাস্টমস কর্মকর্তা কস্তাও ফার্নান্দেজের জীবনের সত্য ঘটনাকে উপজীব্য করে। 90 দশকে একজন সৎ রাজস্ব কর্মকর্তা কিভাবে জড়িয়ে পড়েছিলেন একটি খুনের মামলায় এবং সেখান থেকে কিভাবে সে মুক্তি পেল, এই নিয়েই মূলত এই সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে। শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, আমাদের আর ফর রিভিউ বাংলা নামের একটি ফেসবুক চ্যানেল আছে, যেখানে আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করা শুরু করেছি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও ফলো দিয়ে সঙ্গী হতে পারেন আমাদের পথ চলার। কস্তাও ফার্নান্দেজ ছোটবেলা থেকেই স্পোর্টসের উপর ছিল তার ভীষণ ঝোঁক। বিভিন্ন ধরনের হার্ডলস, স্প্রিন্ট রেস, হাই জাম্প, ফুটবল ইত্যাদি বিভিন্ন খেলায় তিনি ছিলেন বিশেষ পারদর্শী। এমনকি কারাতে ব্ল্যাক বেল্ট ধারীও ছিলেন তিনি। মূলত এই স্পোর্টস কোটা থেকেই পেয়ে যান একটি সরকারি চাকরি। কাস্টমস কর্মকর্তা হিসাবে যোগদান করেন গোয়া কাস্টমসে। ভারতের গোয়া সমুদ্র বন্দরে আগত জাহাজগুলোতে কোনো অবৈধ মালামাল আসছে কিনা সেটা তদারকি করাই ছিল তার প্রধান দায়িত্ব। চাকরিতে ঢুকেই একের পর এক সফল রেইড দিয়ে অবৈধ মালামাল উদ্ধার করে কর্তৃপক্ষের নজরে চলে আসেন কস্তাও ফার্নান্দেজ। ব্যক্তিগত জীবনে স্ত্রী মারিয়া এবং 3 সন্তানকে নিয়ে দারুণ আনন্দে কাটছিল তার জীবন। নিজের ছেলে মেয়েদেরকেও তার মতো খেলোয়াড় হবার জন্য উৎসাহ দিয়ে যেতেন কস্তাও। এই সিনেমার বেশ কিছু জায়গার কাহিনীর বর্ণনা ফুটে উঠেছে কস্তাওয়ের মেয়ের জবানিতে। কাস্টমসের চাকরির একটা নিয়ম আছে, কেউ যদি কোনো বড় অবৈধ চালান উদ্ধার করতে পারে তাহলে সরকার থেকে তাকে অর্থ পুরস্কার দেওয়া হয়। কস্তাও প্রায়ই সফল রেইড দিয়ে জিতে নিত সরকারের অর্থ প্রণোদনা। তবে এই পুরস্কারের টাকা দিয়ে সে নিজের ছেলেমেয়েদের উপহার কিনে দিত আর বাকি অর্থ খরচ করত নিজের ইনফরমারদের পেছনে। কস্তাও গোয়াতে একটা শক্তিশালী ইনফরমার নেটওয়ার্ক তৈরি করেছিল, যারা তাকে বিভিন্ন অবৈধ চালান আসার ব্যাপারে আগাম সংবাদ দিত। কস্তাও তার স্ত্রীকে সবসময় বলতো সে দেশকে আর তার পরিবারকে সমানভাবে ভালোবাসে। দেশকে বছরে 2 বার সে ভালোবাসা জানায়, প্রজাতন্ত্র দিবসে এবং বিজয় দিবসে। তেমনি তার স্ত্রীকেও 2 বার ভালোবাসা জানায় এবং আই লাভ ইউ বলে, তার জন্মদিনে এবং অ্যানিভার্সারিতে। দেশের জন্য যেমন সে জীবন দিতে পারবে, পরিবারের জন্যও সে দিতে পারবে। সে সময় গোয়াতে ধীরে ধীরে একজন মাফিয়ার উত্থান হচ্ছিল। তার নাম ছিল আলফানসো ডিমেলো। একসময় এই ডিমেলো ছিল কাস্টমসের ইনফরমার হিসাবে কাস্টমস কর্মকর্তাদের বিভিন্ন চোরাচালানের খবর দিতে দিতে একসময় ডিমেলো নিজেও জড়িয়ে পড়ে চোরাচালানের সাথে। ধীরে ধীরে কাস্টমস কর্মকর্তা, পুলিশ এবং রাজনীতিবিদদের ঘুষ দিয়ে সবাইকে নিজের অধীনে নিয়ে আসে এই ডিমেলো। তারপর বানিয়ে ফেলে নিজের স্বর্ণ চোরাচালানের বিশাল সিন্ডিকেট। আলফানসো ডিমেলো এবং তার ভাই পিটার ডিমেলো এই সিন্ডিকেটের নাম দেয় ডিমেলো ব্রাদার্স। চোরাচালান করে তারা ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে থাকে পুরো শহরের উপর। এক পর্যায়ে তারা নাম লেখায় পলিটিক্সে। তবে সবাইকে হাতের মুঠোয় আনতে পারলেও আনতে পারেনি কস্তাওকে। কস্তাওয়ের ধারণা, একদিন ডিমেলো ব্রাদার্স এত বেশি প্রভাবশালী হয়ে পড়বে যে পুরো গোয়ার অপরাধ সিন্ডিকেট চলে আসবে তাদের নিয়ন্ত্রণে। ডিমেলোয়ের দলের লোকেরা অনেক বিশ্বস্ত থাকায় কস্তাও ডিমেলোর ব্যাপারে ইনফরমেশন পাওয়ার জন্য বেছে নিয়েছিল তারই মতো এক দেশপ্রেমিক জেলেকে, যে সারাদিন সমুদ্রে মাছ ধরত, মাঝে মাঝে ট্যুরিস্টদের গাইড হিসাবে কাজ করত। সমুদ্রে ঘুরতে ঘুরতে যখনই কোনো অবৈধ সোনা পাচারের খবর পেত তখনই জানিয়ে দিত কস্তাওকে। কাস্টমসের সিস্টেম ছিল, যখনই কোনো অফিসার কোনো ইনফরমারের কাছ থেকে অপরাধ সম্পর্কে টিপ পেত তখন সেটা একটা কাগজে লিখে খামে ভরে সিল করে রেখে দিত, আর কর্তৃপক্ষের কাছে সেই তথ্যের ব্যাপারে অনুমতি নিয়ে অভিযান পরিচালনা করত। কিন্তু ইনফরমারের নাম লেখা থাকতো শুধুমাত্র সেই সিল করা খামের মধ্যে, যেটা ওই অফিসার ছাড়া কারো খোলার অনুমতি ছিল না। সমস্যা হলো, যেহেতু ডিমেলো কাস্টমসের অফিসের কাউকে ঘুষ দিয়ে কিনে নিয়েছিল, তাই তারা কোনো অভিযানে যাবার আগেই কাস্টমসের ভেতরের কারো মাধ্যমে জেনে যেত আর মালগুলো সরিয়ে নিত। ফলে কস্তাও যত অভিযানই করত না কেন, সে ডিমেলোর কোনো অবৈধ মাল খুঁজে পেত না। একবার জাহাজের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের খবর পেয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেইড দেয় কস্তাও। নিজের জীবনের ঝুঁকি নিয়ে জাহাজের বয়লার রুমে নেমে খুঁজলেও কিছু পায় না, কিন্তু ট্রেস দেখে বুঝতে পারে সোনা এখান থেকে ঠিকই সরিয়ে নেওয়া হয়েছে। এই ব্যাপারটা নিয়ে কস্তাওয়ের সাথে তার বসের বাদানুবাদ হয়।
তার বস কস্তাওয়ের মতোই সৎ ছিলেন, কিন্তু তিনি সবকিছু নিয়ম মেনে করতে চাইতেন। আর কস্তাও চাইতো আনঅফিসিয়ালভাবে রেড দিতে, যাতে কাস্টমসের ভেতরের কেউ ডিমেলোকে খবর আগেই জানিয়ে দিতে না পারে। আমরা ডিমেলোকে দেখতে পাই প্রতি মাসে গোয়ায় চাকরি করা অনেক সরকারি অফিসার এবং পুলিশদের মদ এবং টাকা খামে করে পাঠাতো। এভাবেই মূলত সে প্রশাসনের ওপর ভর করে নিজের সাম্রাজ্য বাড়াতে চাইছিল। তবে আগের দিন সে যখন জানতে পারে কস্তাও তার জাহাজে রেইড দেবে, তখনই সে গোল্ডের চালান অন্য জাহাজে সরিয়ে নিয়েছিল। সে পুলিশের এক ইনফর্মারকে ডেকে তার সামনে তার ভাইকে পেটাতে থাকে। যদিও সেই ইনফর্মার জানায় সে বা তার ভাই কেউই ডিমেলোর ব্যাপারে কাস্টমসকে জানায়নি, তখন ডিমেলো তার ভাইকে ছেড়ে দেয় আর বলে আসল ইনফর্মারকে খুঁজে না বের করে দিলে তার ভাইকে সে বাঁচিয়ে রাখবে না। এরই সাথে তারা চেষ্টা করছিল কস্তাওকে টাকা দিয়ে কিনে নেয়ার। এক সন্ধ্যায় কস্তাও যখন তার স্ত্রী মারিয়ার সাথে একটা রেস্টুরেন্টে খেতে এসেছিল, তখন আলফান্সো এর ছোট ভাই পিটার ডিমেলো কস্তাও এবং তার স্ত্রীর জন্য ড্রিঙ্কস পাঠায়। সে সরাসরি কস্তাওকে ঘুষ অফার করে। তবে একজন ইমানদার অফিসারের দাম ডিমেলো পরিবারের দেওয়ার ক্ষমতা নেই বলে তাকে জানিয়ে দেয় কস্তাও। তার কথা একটাই, সে কোনো টাকা চায় না। সে শুধু চায় ডিমেলো ব্রাদার্স তাদের চোরাচালান করা স্বর্ণের ভরি প্রতি 18% করে ট্যাক্স সরকারকে দিয়ে দেখ। তাহলেই সে ডিমেলোর পরিবারের পিছে লাগা বন্ধ করে দেবে। স্বভাবতই ডিমেলোরা এই শর্তে রাজি হয় না। ট্যাক্স দিয়ে ব্যবসা করলে এত ঝুঁকি নিয়ে চোরাচালান করবে কেনই বা বলুন। তবে কস্তাওয়ের সব জায়গাতে চাকরির প্রসঙ্গ টেনে আনাকে তার স্ত্রী মারিয়া একদমই ভালো চোখে দেখে না। তার অভিযোগ একটাই, দেশ দেশ করে তার স্বামী তাদের পরিবারকে একদমই সময় দিচ্ছে না। এর মধ্যে এক ইনফরমারের কাছ থেকে রাতের বেলা কস্তাও ভয়ঙ্কর একটা নিউজ পায়। সেটা হলো পরদিন গভীর রাতে ডিমেলো ব্রাদার্স 1500 কেজি স্বর্ণের একটা চোরাচালান গোয়া সমুদ্র বন্দরে ল্যান্ড করাবে। 1500 কেজি মানে হচ্ছে প্রায় 1,28,000 ভরি স্বর্ণ। প্রতি ভরি স্বর্ণের উপর 18% ট্যাক্স হিসাব করলে প্রায় 300 কোটি টাকার বেশি রাজস্ব হারাবে সরকার। আর এই ল্যান্ডিংটা হবে ডিমেলো এর ছোট বোনের বিয়ের আগের 3 দিনের মধ্যে। ডিমেলো তার একমাত্র ছোট বোনের ধুমধাম করে বিয়ের আয়োজন করছে গোয়া শহরে। কেউ ধারণাও করতে পারবে না যে বোনের বিয়ের আগ দিয়ে সে এত বড় চোরাচালান করবে। সেজন্যই এই দিনগুলোকে বেছে নিয়েছে ডিমেলো। তবে কস্তাও জানতো অফিসিয়াল প্রসিডিউর মেনে রেইড দিতে গেলে আগেই ডিমেলো জেনে যাবে এবং তার মালামাল সরিয়ে ফেলবে। তাই হাই অফিসিয়াল থেকে মৌখিক অনুমতি নিয়ে অভিযান করার গ্রিন সিগন্যাল পায় কস্তাও। নিজের প্রতিরক্ষার জন্য অস্ত্রাগার থেকে একটা পিস্তলও ইস্যু করে নেয় সে। তবে সেদিন সারা রাত বন্দরে চোখ খোলা রাখলেও কস্তাও সোনা চোরাচালান হবার কোনো ট্রেস খুঁজে পায় না। এভাবে পরপর 3 রাত জেগে পাহারা দিয়ে কাটায় কস্তাও। তবে ফলাফল শূন্য। হতাশ হয়ে 3 দিন পর বাড়িতে এসে লম্বা ঘুম দেওয়ার পরিকল্পনা করে সে। সেদিন ছিল ডিমেলো এর ছোট বোনের বিয়ে, তাই কস্তাও মোটামুটি শিওর ছিল ডিমেলো ব্রাদাররা সেদিন ব্যস্ত থাকবে। তবে তার সব হিসাব ভুল প্রমাণ করে ডিমেলোরা সেদিন সকালবেলায় সোনার চালান খালাস করে। কস্তাবের ইনফরমার সকালে বাসায় এসে তার ঘুম ভাঙায়। কস্তাও জানতে পারে 1500 কেজি সোনার বেশিরভাগ খালাস করে পাঠিয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন এলাকায়, আর আধা ঘন্টার মধ্যে শেষ সোনাটুকুও খালাস করে ফেলা হবে। ঘুম থেকে উঠে কথা শুনে কাউকে কিছু না জানিয়ে ওয়্যারলেস বা পিস্তল কোনো কিছুই না নিয়ে নিজের বাইক করে পোর্টে ছুটে যায় কস্তাও। আর গিয়ে দেখে জাহাজ থেকে নামানো সোনার একটা বড় অংশ নিজের গাড়ির পেছনে ভরে নিয়ে যাচ্ছে আলফান্সো ডিমেলো এর ছোট ভাই পিটার ডিমেলো। খালি হাতেই পিটারের গাড়ির পিছু নেয় কস্তাও। পিটার বুঝতে পেরে অ্যাগ্রেসিভ হয়ে গাড়ি না থামিয়ে কস্তাওকে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। তবে আগেই বলেছি কস্তাও ছিল একজন কারাতে ব্ল্যাক বেল্টধারী। দ্রুতই সে সামলে নিয়ে পিটারকে থামানোর জন্য জানালা দিয়ে তার গাড়ির ভেতরে উঠে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। শেষ মুহূর্তেও পিটার কস্তাওকে অফার করে ঘুষের, কিন্তু কস্তাও পিটারকে হাতে নাতে ধরতে বদ্ধপরিকর ছিল। ফলে নিজেকে বাঁচানোর জন্য পিটার তার ছুরি দিয়ে কস্তাওয়ের শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত করে। কস্তাও নিজেকে বাঁচাতে পাল্টা ছুরি দিয়ে পিটারকে আঘাত করে, আর অ্যাক্সিডেন্টলি সেটা গিয়ে বিদ্ধ হয় পিটারের গলায়। ফলে ঘটনাস্থলেই পিটারের মৃত্যু হয়। এত কিছুর মধ্যে অ্যাক্সিডেন্ট স্থলে অনেক লোকের ভিড় জমে গিয়েছে। এমনি সময় হলে হয়তো কস্তাওকে সাহায্য করতে তারা এগিয়ে আসতো, তবে ডিমেলো এর গাড়ি দেখে তারা ভয়ে পিছিয়ে যায়। কস্তাও গাড়ি থেকে নেমে সবাইকে নিজের পরিচয় দেয়, আর গাড়ির পেছন থেকে গোল্ডের বারগুলো বের করে দেখাতে থাকে যে পিটার স্মাগলিং করছিল। সে ভালোভাবেই পিটারকে থামাতে চেয়েছিল, কিন্তু পিটারই তার উপর আক্রমণ করায় সে পাল্টা আক্রমণ করতে বাধ্য হয়।
তবে এলাকাবাসী কেউই ডিমেলোর ভয়ে এগিয়ে আসে না কস্তাওকে সাহায্য করতে। এর মধ্যে ডিমেলোয়ের লোকজন সেখানে চলে আসার খবর পেয়ে প্রাণ বাঁচাতে কস্তাও জঙ্গলে লুকিয়ে পড়ে। পিটার ডিমেলোর লাশ যেন আলফান্সো ডিমেলোয়ের মনে বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করে। তার ছোট বোন এর বিয়ের দিন পিটারের মৃত্যু, পুরো পরিবারে নেমে আসে যেন শোকের ছায়া। ডিমেলোয়ের লোকেরা পুরো এলাকা খালি করে দেয় কস্তাওকে খোঁজার জন্য। খুনের মামলা হয় আর পুলিশও খুঁজতে থাকে কস্তাওকে। তবে কাস্টমস অফিসাররা আসার আগেই ডিমেলোর লোকেরা সেই গোল্ডের চালান অন্যত্র সরিয়ে নেয়। ফলে কাস্টমস অফিসাররা যতই বলুক স্বর্ণ চোরাচালান করতে গিয়ে কস্তাও পিটারকে হয়তো মেরেছে, পুলিশ সেটা মানতে চায় না। পুলিশ আর আলফান্সোর গুন্ডা বাহিনী সবাই একসাথে কস্তাওয়ের বাসা সহ আশেপাশের সব জায়গায় খুঁজতে থাকে। যদিও কস্তাও আহত অবস্থায় লুকিয়ে ছিল জঙ্গলের মধ্যে, সে জানতো গোয়ার পুলিশেরা সব ডিমেলোয়ের কেনা গোলাম। তাকে একবার ধরতে পারলে ডিমেলোর হাতে তুলে দেবে আর তার ফলাফল হবে নিশ্চিত মৃত্যু। এই অবস্থায় সবচেয়ে বেকায়দায় পড়ে যায় কস্তাওয়ের পরিবার। ভয়ঙ্কর নিরাপত্তা ঝুঁকিতে বাচ্চাদের নিয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না মারিয়া। কস্তাও আহত অবস্থায় লুকিয়ে সাহায্যের জন্য চলে আসে তার ইনফরমারের কাছে। সেখান থেকে ক্ষতস্থানগুলো একটু ট্রিট করে লোকাল একটা ফোন বুথ থেকে নিজের বসকে কল করে কস্তাও। কস্তাওয়ের বস কস্তাওকে পুলিশের কাছে স্যারেন্ডার করতে বলে, কারণ তারা জানতে পেরেছে পরদিনই লোকাল পুলিশ কস্তাওয়ের ওপর দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়ে দিতে পারে। তবে তিনি কস্তাওকে লোকাল থানায় স্যারেন্ডার না করে পাশের থানায় স্যারেন্ডার করতে বলে, কারণ সেখানকার কর্তব্যরত অফিসার হিসেবে আছে কস্তাওয়ের বন্ধু প্রবীণ। সেদিন সকালে পিটারকে দাফন করা হয় আর ডিমেলো পরিবার শপথ করে প্রতিশোধ নেয়ার। একই সময়ে পাশের থানায় গিয়ে প্রবীণের কাছে স্যারেন্ডার করে কস্তাও। তবে তার সারা শরীরে পিটারের করা ছুরির আঘাত থাকায় আগে তাকে হসপিটালে নেওয়া হয়। কস্তাওকে হসপিটালে নেওয়া হয়েছে এই খবর জেনে যায় ডিমেলো। সে ডক্টরের ছদ্মবেশে একদল গুন্ডা পাঠায় কস্তাওকে মারার জন্য। তবে কারাতেতে ব্ল্যাক বেল্টধারী কস্তাও তাদের ধরাশায়ী করতে থাকে। এর মধ্যে পুলিশ এসে গুন্ডাদের সরিয়ে দেয়। আর একটু বেলা হলে পুলিশ প্রোটেকশনে কাস্টমস অফিসাররা এসে সরিয়ে নেয় কস্তাওকে। পিটারের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে। আর এই সময়ে কস্তাওয়ের পরিবারের নিরাপত্তার জন্য তাদেরকে নিজেদের বাড়ি থেকে সরিয়ে আনা হয় সরকারি কোয়ার্টারে। তবে এই ঘটনা মারিয়া মেনে নিতে পারছিল না। এমনিতেই তার স্বামীর এভাবে ঝুঁকি নেওয়া সে পছন্দ করত না। তার উপর ডিমেলোর ভাইকে খুন করে এখন সে পুরো পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তার জন্যই নিজেদের সুন্দর কটেজ ছেড়ে এখন এই কোয়ার্টারে এসে থাকা লাগছে তাদের। এর মধ্যে কেটে যায় আরও কয়েক মাস। স্থানীয় নির্বাচনে আলফান্সো ডিমেলো বিপুল ভোটে জিতে যায়। সে হয়ে যায় গোয়া এর সেকেন্ড চিফ মিনিস্টার। তবে ইলেকশনে জিতলেও ডিমেলোর পরিবারে ছিল না কোনো আনন্দের রেশ। ডিমেলো খুব ভালোভাবেই বুঝতে পারছিল কাস্টমসের অফিসাররা কস্তাওয়ের কেসটাকে সেলফ ডিফেন্স হিসাবে দেখিয়ে কস্তাওকে বাঁচানোর চেষ্টা করবে। তাই নির্বাচনে জেতার পরেই ডিমেলো নিজের ক্ষমতা প্রয়োগ করে এই কেসটার সিবিআই ইনভেস্টিগেশনের ব্যবস্থা করে আর ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে সিলেক্ট করে সিবিআই অফিসার নারাংকে, যাকে আগেই টাকা দিয়ে কিনে রেখেছিল ডিমেলো। নারাং গোয়াতে এসেই পুরো ঘটনার দায় চাপাতে থাকে কস্তাওয়ের উপর। প্রথমত, রেড দেওয়ার আগে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত অনুমতি নেয়নি। দ্বিতীয়ত, একজন কারাতে ব্ল্যাক বেল্ট হিসাবে সে জানতো গলায় ছুরিবিদ্ধ করলে পিটার মারা যেতে পারে। তৃতীয়ত, সে যেরকম বলেছে আহত অবস্থায় সে জঙ্গলের ভেতর কাটিয়েছে, সেটা নিয়েও আপত্তি আছে নারাংয়ের। নারাং কস্তাওয়ের বন্ধু প্রবীণকেও ভয় দেখাতে থাকে অপরাধীকে সাহায্য করেছে এই বলে। স্বভাবতই লোকাল পুলিশ অফিসাররা সিবিআই অফিসারদের একটু সমীহ করে চলত। তাই নারাংয়ের এসব কথা মুখ বুজে সহ্য করতে হয় তাদেরকে। প্রতিদিন নারাং তদন্তের নামে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কস্তাওকে অফিসে এনে বাইরে বসিয়ে রাখত। আর ডিমেলোর কাছ থেকে তার জন্য প্রতিদিন আসতে থাকত দামি দামি খাবার। ঘটনাস্থলে যে গ্রামবাসীরা উপস্থিত ছিল, শুরুর দিকে তারা কাস্টমস কর্মকর্তাদের কাছে সাক্ষী দিয়েছিল যে পিটারের গাড়ির পেছন থেকে তারা গোল্ড বার বের করতে দেখেছে। তারা দেখেছে পিটার প্রথমে ছুরি বের করে আঘাত করেছে কস্তাওকে। কিন্তু সিবিআই অফিসার তাদেরকে প্রশ্ন করে এমন চাপে ফেলে যে তারা পরবর্তীতে আর এই সাক্ষী দিতে অস্বীকার করে। এছাড়াও ডিমেলোর লোকেরা ভয় ভীতি দেখানো শুরু করলে তারা যান বাঁচানোর জন্য পিটারের গাড়িতে স্বর্ণের বার দেখার কথা বেমালুম অস্বীকার করে বসে। এভাবেই চলতে থাকে তদন্ত কার্যক্রম। সিবিআই অফিসার নারাং অবশ্য কস্তাওয়ের বিরুদ্ধেই রিপোর্ট দাখিল করে, ফলে কেসটি উঠে যায় আদালতে।
আদালতে ডিমেলো তার পুরো পরিবারকে কালো কাপড় পরিয়ে নিয়ে আসে। শোক আর প্রতিশোধ যেন তাদের পোশাকে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ডিমেলোর প্ল্যান ছিল সেদিন আদালত চত্বরেই কস্তাওকে শেষ করে ফেলা। শুনানি শেষে কালো পোশাকধারী মহিলারা হঠাৎ করে কস্তাওকে ঘিরে ধরে মারা আরম্ভ করে। কস্তাও বুঝতে পারে বোরকার ভেতরে ডিমেলো অনেক পুরুষ লোককেও ছদ্মবেশে সাজিয়ে নিয়ে এসেছে তাকে মারার জন্য। পরিবারের সবার সামনেই মার খেতে থাকে কস্তাও। সময় মতো পুলিশ এসে না সরালে হয়তো ওখানেই তাকে মেরে ফেলা হতো। ডিমেলো আইন নিজের হাতে তুলে নিয়েছে দেখে তার গোল্ড স্মাগলিং এর পার্টনার রাতের বেলা তার বাসায় আসে। সে জানে ডিমেলো একজন ফ্যামিলি ম্যান, কিন্তু তারপরও কিছু কিছু সময় তাকে পলিটিশিয়ানের মতো আচরণ করতে হবে। এই মুহূর্তে যদি জনসম্মুখে কস্তাওকে তারা মেরে ফেলতো, তাহলে তার পরদিনই ডিমেলোর পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যেত। সংবাদপত্রের প্রথম পাতায় খুনি হিসেবে আসতো তার নাম। কাজেই এরপর থেকে ডিমেলোকে এভাবে প্রকাশ্যে কিছু করতে নিষেধ করে দেয় সে। তবে এরপর থেকে ডিমেলো সবসময় কস্তাওকে চোখে চোখে রাখত। কস্তাও তার ছেলে মেয়েদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে গেলে সেখানেও ডিমেলোর লোকেরা গ্যাঞ্জাম শুরু করে দেয়। ফলে প্রিন্সিপাল কস্তাকে ডেকে নিষেধ করে দেয় যেন সে এরপর থেকে আর স্কুলে না আসে। যদিও এখানে কস্তার কোনো দোষ ছিল না, কিন্তু তারপরও প্রিন্সিপাল কস্তার জন্য তার স্কুলের অন্য বাচ্চাদেরকে ঝুঁকিতে ফেলে দিতে চান না। মারিয়া অনেক আগে থেকেই কস্তাওকে এভাবে ওপেনলি চলাফেরা করতে না করত। তারপরও কস্তাও তার কথা না শুনে এখানে আসায় যে গন্ডগোল সৃষ্টি হয়েছে সেটা নিয়ে মারিয়া অনেক রাগ করে। অভিমানে সেদিন সে কস্তার সঙ্গে বাসায় না গিয়ে তার মেয়েকে নিয়ে রাতের বেলা বাসে চড়ে আসবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতে বাস আসতে লেট করে, আর অন্ধকারের ভেতরে ডিমেলোর লোকেরা মারিয়াকে একা পেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং নোংরা কথা লেখা একটা চিঠি তার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। সেই চিঠিতে মূলত মারিয়াকে ধর্ষণের হুমকি দিয়েছিল ডিমেলোর লোকেরা। মারিয়ার তখন কস্তার উপর কোনো ভরসা ছিল না, কারণ কস্তাওয়ের কারণেই সে এবং তার পরিবার এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। ফলে পরদিন সে সাহায্য চায় সিবিআই অফিসার নারাঙ্গের কাছে। মারিয়ার জানা ছিল না যে এই অফিসার অনেক আগে থেকেই টাকার কাছে বিক্রি হয়ে গেছে। নারাং প্রথমে ভালো ব্যবহার করলেও পরে পরোক্ষভাবে বলতে থাকে যে এই চিঠি হয়তো মারিয়া নিজেই লিখেছে ডিমেলোকে খারাপ প্রমাণ করার জন্য। সে তাদের বাসা সার্চ করে এবং যে সমস্ত জায়গাতে তার হাত দেওয়ার কথা না সে সমস্ত জায়গাতেও নাক গলায়। মারিয়ার ওয়ার্ড্রবে একটা দামি আন্ডারগার্মেন্টস দেখে সবার সামনে মারিয়াকে বলতে থাকে সাধারণত সরকারি কর্মকর্তাদের স্ত্রীরা এরকম দামি আন্ডারগার্মেন্টস পরে না। এভাবে অপমানিত হবার পর মারিয়ার মনের অবস্থা আপনারা বুঝতেই পারছেন। তাই রাতের বেলা সবকিছুর ক্ষোভ মারিয়া ঝাড়তে থাকে কস্তাওয়ের ওপর। সেদিন তাদের প্রচণ্ড ঝগড়া হয়। দুজন দুজনকে দোষারোপ করতে থাকে এবং এক পর্যায়ে মারিয়া সেপারেশনের কথা বলে বসে। এরপর থেকে তাদের সম্পর্ক আর স্বাভাবিক হয় না। ধীরে ধীরে এলাকাবাসীর কাছে তারা এক ঘরে হয়ে পড়তে থাকে। সবসময় তারা ভয়ের মধ্যে থাকত। বাড়ির দরজায় কেউ বেল বাজালেই আতঙ্কিত হয়ে উঠত। তারা ভাবত এই বুঝি ডিমেলোর লোকেরা এসেছে। এর মধ্যেই চলে আসে নিম্ন আদালতের রায় ঘোষণা করার দিন। সেদিন ডিমেলো কস্তাওয়ের সঙ্গে একা কথা বলতে চায়। ডিমেলোকে বিচারকের খাস কক্ষে তার চেয়ারে বসে থাকতে দেখেই কস্তাও বুঝে যায় এখানে লেনদেন হয়ে গেছে। আগেই বলেছিলাম ডিমেলো একসময় কস্তাওয়ের ইনফর্মার হিসাবে কাজ করত। কস্তাও ডিমেলোর মুখের উপর বলে বসে ডিমেলো সেদিন কেন পিটারকে গোল্ড স্মাগলিং করতে পাঠালো। সে তো এই কাজটা তার অধীনস্থ কাউকে দিয়েও করাতে পারত। সে তো খুব ভালো করেই কস্তাওকে চেনে। সে জানে কস্তাও এই সোনা উদ্ধার করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু করবে। তাহলে সে কেন নিজের ভাইকে বিপদের দিকে ঠেলে দিল? এভাবে এক প্রকার ডিমেলোকেই দায়ী করে রুম থেকে বের হয়ে যায় সে। কস্তাও যে ভয়টা পেয়েছিল সেটাই সত্যি হয়। কাস্টমস আইনে দায়িত্ব পালনকালে নিজের আত্মরক্ষার জন্য কাস্টমস অফিসারকে যে ইমিউনিটি দেয়া হয়েছে আদালত সেই ধারা কস্তাওয়ের উপর প্রযোজ্য নয় বলে জানিয়ে দেয়। কারণ সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো লিখিত অনুমতি দেখাতে পারেনি এবং জব্দকৃত গোল্ডও দেখাতে পারেনি। অন্যদিকে যেহেতু ডিমেলোর ভাইরা একসময় কস্তার ইনফর্মার ছিল, তাই আদালত মনে করে এই ঘটনায় কস্তার সঙ্গে তাদের পূর্বশত্রুতা রেশ জড়িত। তাই আদালত মনে করে এটি কোনো সেলফ ডিফেন্সের ঘটনা নয় এবং খুনের মামলা হিসাবেই এটিকে কন্টিনিউ করা উচিত। কস্তাও প্রচণ্ড আঘাত পায় আদালতের এই সিদ্ধান্তে। যে সিস্টেমের অংশ হয়ে সে অপরাধীদের আটকাতে চেয়েছিল, আজ সে নিজেই সেই সিস্টেমের ফাঁদে আটকা পড়ে গেছে, হয়ে গেছে হত্যা মামলার আসামি। তারপরও সে পেছনে ফিরে তাকায় না, কারণ তার হতাশ মুখটা ডিমেলোকে দেখাতে চায় না সে। কস্তাও আদালতের রায়ের পর হাইকোর্টে আপিল করে। তার বস তাকে পরামর্শ দেয় এই অবস্থায় তার আর গোয়ায় থাকা উচিত হবে না।
তাকে মুম্বাইতে পোস্টিং করিয়ে দেওয়ার পরামর্শ দেয় তার বস। তবে মারিয়া জানিয়ে দেয় তার আত্মীয় স্বজন সবাই এই গোয়াতে থাকে এবং সে জন্ম থেকে আজ পর্যন্ত বড় হয়েছে গোয়ার আলো বাতাস খেয়ে। এই পরিবেশ ছেড়ে সে কিছুতেই মুম্বাইয়ের দম বন্ধ করা জীবনে যেতে পারবে না। অর্থাৎ এখান থেকেই শুরু হয় কস্তাওয়ের সেপারেট দাম্পত্য জীবন। কস্তাও মুম্বাইতে গিয়ে আবার স্বাভাবিকভাবে তার দায়িত্ব পালন করা শুরু করে। সেখানে তাকে টুকটাক রেইড দেওয়ার মিশনেও দায়িত্ব দেওয়া হতো। বছরে 1-2 বার তার সন্তানেরা তাকে দেখতে মুম্বাইতে আসত। তবে কস্তাও বুঝতে পারত গোয়ার আলো হাওয়ার মাঝে বড় হওয়া তার সন্তানদের মুম্বাইয়ের বদ্ধ পরিবেশ ভালো লাগে না, তাই কখনো সে তাদেরকে তার সঙ্গে থাকার জন্য চাপাচাপি করত না। এর মধ্যে কেটে যায় 6টি বছর। হাইকোর্টেও সুবিধা করতে পারে না কস্তাও, সেখানেও বিচারক তার বিপক্ষে রায় দেয়। এরপর কস্তাও আপিল করে সুপ্রিম কোর্টে। এখানে যদি রায় কস্তাওয়ের বিপক্ষে যায় তাহলে পিটারকে হত্যা করার অপরাধে ফাঁসির দড়ি পড়তে হতে পারে তাকে। এর মধ্যে ডিমেলোয়ের মাথায় নতুন চিন্তা আসে। শুধু কস্তাওকে ফাঁসি দিলে গল্পটা একটা স্যাড স্টোরিতে রূপান্তরিত হবে, কিন্তু সে চায় গল্পটা হোক একটা ট্র্যাজেডি। সে চায় গোয়াতে কস্তার ইনফরমার কে ছিল সেটা বের করতে, এরপর সেই ইনফরমারের এমন হাল করতে যাতে অন্য কেউ ভবিষ্যতে পুলিশ বা কাস্টমসকে কোনো তথ্য দিতে ভয় পায়। ডিমেলোয়ের কথা মতো সিবিআই অফিসার নারাং অনেক চেষ্টা করে সেই সিলড এনভেলপ খোলানোর জন্য, যেখানে ইনফরমারের নাম পরিচয় লিখিয়ে রেখেছিল কস্তাও। তবে ব্যাপারটা বুঝতে পেরে সেটা আটকে দেয় কস্তার বস। যেহেতু কেসটা এখনও আদালতের বিচারাধীন, তাই ইনফরমারের পরিচয় আদালতের নির্দেশ ছাড়া দেয়া যাবে না বলে জানিয়ে দেয় সে। এর মধ্যে মুম্বাইয়ে কস্তার সহকর্মীরাও এই 7 বছরে বুঝে গেছে কস্তাও কতটা সৎ এবং দেশপ্রেমিক অফিসার। সুপ্রিম কোর্টে মামলা চালানোর জন্য ভালো উকিল হায়ার করতে তারা সবাই মিলে টাকা জোগাড় করে দেয় কস্তাওকে। কস্তাওয়ের বস এরই মধ্যে কস্তাওয়ের জন্য একটা ভালো লয়ার খুঁজে বের করে। তবে তাকে দেখে অতটা জাদরেল মনে হয় না কস্তাওয়ের কাছে প্রথম দেখায়। তিনি কস্তাওকে পরামর্শ দেন তার ইনফরমারের তথ্য আদালতে প্রকাশ করে দিতে। তাতে প্রমাণ হবে তার কাছে আসলেও স্মাগলিংয়ের তথ্য ছিল। প্রয়োজন হলে আদালত সেই ইনফরমারকে জিজ্ঞাসাবাদ করেও সত্যতা নির্ধারণ করতে পারবে। কিন্তু কস্তাও এতে রাজি হয় না, কারণ সেই ইনফরমারের পরিচয় প্রকাশ করে দিলে সে বেঁচে গেলেও সেই ইনফরমারের পরিবার সহ ধ্বংস করে দেবে ডিমেলোয়ের লোকেরা। লয়ার তাকে পরামর্শ দেয় ইনফরমারকে গোয়া থেকে অন্যত্র সরিয়ে নেয়ার। তবে তার সঙ্গে কথা বলতে গেলে কস্তাও বুঝতে পারে সেই ইনফরমারও অনেকটা তার স্ত্রী মারিয়ার মতো, যে এই গোয়ার আলো বাতাস ছাড়া বাঁচতে পারবে না। অনেকটা সমুদ্রের মাছের মতো, পানি ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা তাদের জন্য সম্ভব নয়। সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়। বরাবরের মতো ডিমেলোয়ের উকিল কস্তাওয়ের ফাঁসি দাবি করে। যদি সত্যি কস্তাও কোনো চিপ পেয়ে পিটারকে তাড়া করেছিল সেদিন, তাহলে সেই ইনফরমারের পরিচয় প্রকাশ করতে বলে সে। কিন্তু কস্তাওয়ের লয়ার বলে তারা এই কাজটি করবে না, কারণ কস্তাও যখন ইনফরমারের কাছ থেকে তথ্য নেয় তখন সে তার সঙ্গে ওয়াদাবদ্ধ হয় যে যত কিছুই হয়ে যাক না কেন সে তার পরিচয় প্রকাশ করবে না। আর যদি তারা ইনফরমারের পরিচয় প্রকাশ করে, আগামীকালই ডিমেলোর লোকেরা তাকে হত্যা করবে এবং সারা দেশে যত ইনফরমাররা প্রতিনিয়ত পুলিশদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছে তারাও ভয় পেয়ে যাবে। তারা আর সরকারের উপর নিজেদের আস্থা রাখতে পারবে না। কস্তাও নিজে ফাঁসির দড়ি পড়তে রাজি, কিন্তু দেশের এত বড় ক্ষতি করতে রাজি না, কারণ ইনফরমাররাই দেশের সিকিউরিটি এজেন্সিগুলোর মেরুদণ্ড। কস্তাও যদি অসৎ অফিসার হতো তাহলে সেটা তার ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তি দেখেই বোঝা যেত। কাস্টমসের প্রত্যেকটা লোক জানে কস্তাও সৎ, আর অন্যদিকে ডিমেলো ব্রাদার কিভাবে এত বড় লোক হয়েছে সেটাও গোয়ার প্রত্যেকটা মানুষ জানে। হয়তো তারা ভয়ে সাক্ষী দিতে পারছে না, কিন্তু যদি সঠিকভাবে অনুসন্ধান করা হয় তাহলে কিভাবে আলফান্সো ডিমেলো একসময় সাধারণ জেলে এবং পুলিশের ইনফরমার থেকে এত বড় মাফিয়া হয়ে গেল সেটা সবাই বুঝতে পারবে। এর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে সেটা সবাই ধারণা করতে পারে। কস্তাও পিটারের ব্যাপারে ইনফরমেশন পেয়েছে কি পায়নি সেটার কোনো অকাট্য প্রমাণ নেই। আগের দুটি আদালত ধরে নিয়েছে যে কস্তাও পিটারের ব্যাপারে কোনো ইনফরমেশন পায়নি, কিন্তু আদালতের কাজ তো জাজমেন্ট দেয়া। জাজমেন্ট বা সুবিচার তো গণিতের মতো নয় যে সবসময় 2+2 4 হবে। আদালতকে যদি পরিস্থিতি বিবেচনা করতে হয় তাহলে সবকিছু বিবেচনায় ডিমেলো ব্রাদার্সকেই সোনা চোরাচালানকারী হিসাবে বেশি প্রতীয়মান হওয়া উচিত ছিল। কস্তাও অবশ্য শুনানি শেষ হওয়ার আগেই উঠে চলে যায়। হঠাৎ তার নিজেকে খুব অপরাধী মনে হতে থাকে। সে সোজা চলে যায় পিটারের কবরে, আর সেখানে গিয়ে ক্ষমা চায় পিটারের কাছে। সে দেশ দেশ করতে গিয়ে কারো কাছেই প্রিয় হতে পারেনি, তার পরিবারকে সময় দিতে পারেনি, আবার তার কারণেই পিটারের পরিবার হারিয়েছে তাদের স্বজনকে। আবার এই সিস্টেমই তাকে পরিয়ে দিয়েছে খুনির তকমা। তবে এতদিন ডিমেলোর পরিবারের রাজনৈতিক প্রভাব কিছুটা কমে এসেছিল, ফলে তারা সুপ্রিম কোর্টে বেশি প্রভাব বিস্তার করতে পারে না।
আদালত তার সঠিক বিচারই পেশ করে, কস্তাওকে নির্দোষ ঘোষণা করে। একজন কাস্টমস অফিসার হিসেবে সে পিটারকে থামাতে চেয়েছিল। পিটার নিহত হবার আগে কস্তাওকে অসংখ্যবার ছুরিকাঘাত করেছিল, যেটা তার মেডিকেল রিপোর্টে আছে। এতে স্পষ্টতই প্রতীয়মান হয় যে কস্তাও কেবলমাত্র সেলফ ডিফেন্সে পিটারকে আঘাত করেছে। রাষ্ট্র যদি কস্তাওয়ের মতো অফিসারদের সুরক্ষা দিতে না পারে, তাহলে পুরো সিস্টেমই ভেঙে পড়বে। ফলে দীর্ঘ 7 বছর পর কস্তাও মুক্তি পায় সেই আলোচিত হত্যা মামলা থেকে। তার কপাল থেকে সরে যায় কলঙ্কের তিলক। দীর্ঘ 7 বছর এক অনিশ্চয়তার দোলাচলে থাকার পর মারিয়াকে কস্তার কাছে কেমন যেন মৃত মনে হচ্ছিল, যার চোখে এখন আর জীবনের আনন্দ দেখতে পায় না সে। অবশ্য কস্তাও নিজের কাজের মাঝে সব শান্তি খুঁজে ফেরে বাকিটা জীবন। এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে কাস্টমস অফিসার অ্যান্টনিও দা কস্তা ফার্নান্দেজের জীবনের গল্প অবলম্বনে। তিনি যখন গোয়া কাস্টমসের দায়িত্বে ছিলেন, তখন সেখানকার সেকেন্ড চিফ মিনিস্টার চার্চিলের ভাইয়ের সঙ্গে এরকমই একটা ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। স্মাগলিংয়ের অভিযোগে তিনি চার্চিলের ভাইয়ের গাড়ি চেজ করছিলেন এবং একটা দুর্দান্ত চেজের পর দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাদের মধ্যে হাতাহাতি হয় এবং সেখানে চার্চিলের ভাই মারা যায়। এই ঘটনার পর চার্চিল কেস করে এবং সিবিআই তদন্ত দাবি করে যখন সে ইলেকশনে নির্বাচিত হয়। সিবিআই ঠিক এভাবেই শুরুতে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল কস্তাও ফার্নান্দেজের বিপক্ষে। কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে মামলা চালানোর পর এক সময় কস্তাও ফার্নান্দেজকে নিরপরাধ হিসাবে ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরের বছরই তিনি রাষ্ট্রের কাছ থেকে তার সততার জন্য পান প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড। এই সিনেমাটা মুক্তি পাবার আগে নওয়াজুদ্দিন সিদ্দিক অনেক দিন কাটিয়েছেন কস্তাও ফার্নান্দেজের সাথে। এ কারণেই তার অভিনয় ছিল খুবই জীবন্ত এবং পুরোটা সময় তাকে মনে হয়েছে সে আসলেই একজন ফেরারি কাস্টমস কর্মকর্তা। সিনেমাটা মুক্তি পাবার আগে অবশ্য চার্চিলের পরিবার সুপ্রিম কোর্টে রিট করেছিল যাতে সিনেমাটা মুক্তি দেওয়া না হয়। তাদের দাবি ছিল এই সিনেমাতে শুধুমাত্র কস্তাও ফার্নান্দেজের একপাক্ষিক বয়ানই বলা হয়েছে, তাদের পরিবারের কোনো বক্তব্যই নেওয়া হয়নি। তবে প্রযোজক অবশ্য বলে দেন এটা সম্পূর্ণই ফিকশনাল ক্যারেক্টার, কোনো বাস্তব সাথে হয়তো কিছু মিল পাওয়া যাবে, তবে পুরোপুরি মেলানো ঠিক হবে না। এই ডিসক্লেমার দিয়েই মূলত সিনেমাটিকে মুক্তি দেয়া হয়। প্রিয় দর্শক, একটি রাষ্ট্র টিকে থাকে তার সৎ সরকারি কর্মকর্তাদের উপর। যে রাষ্ট্র তার সৎ সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তারা দিনে দিনে তত বেশি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পর্যবসিত হয়। সৎ অফিসাররা না থাকলে সিস্টেম অনেক আগেই ভেঙে পড়ত। অসৎ অফিসারদের গল্প আমরা যতটা জানতে পারি, সৎ অফিসারদের গল্প থাকে ঠিক ততটাই অজানা। আমাদের দেশে অনেক সৎ অফিসারকে শুধুমাত্র অন্যায়ের সাথে আপোষ না করার জন্য জীবন দিতে হয়েছে। আমাদের উচিত তাদের গল্পগুলো তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ হয়। এর মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও। কস্তাও সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। আমাদের ফেসবুক পেজের লিংক কিন্তু কমেন্ট বক্সেই দেয়া থাকছে, চাইলে ফলো করে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।